আমি গোপাল সিল জজবত 24 বাংলা দাঁড়িয়ে রয়েছে রায়দিঘি বিধানসভার একদম নগেন্দ্রপুর এলাকা। নগেন্দ্রপুর এলাকার পূর্ব শ্রীধরপুরে সুন্দর রঙে রাঙিয়ে তোলা হচ্ছে এই মুক্তি স্কুলকে। বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের উদ্যোগে সুন্দরবনের মানুষের নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মুক্তি সাপোর্টেড স্কুল গড়ে তোলা হয়েছে। আর মুক্তি সাপোর্টেড স্কুল মানেই হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ, আর অন্যদিকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়তে পারছে মুক্তি কিশলয় সাপোর্টেড স্কুল। কিন্তু এই স্কুলের কি গুণগত মান রয়েছে যার জন্য প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, সম্পূর্ণ নিখরচায় বিনা পয়সায় এই স্কুলে পড়ার সুযোগ থাকছে তাদের। এবং এখানে সরকারি সুযোগ সুবিধা যেভাবে দেওয়া হয় অন্যান্য স্কুলে, মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে, এখানেও তাই রয়েছে। কিন্তু কি করে সম্ভব এই এলাকার ছেলে বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার, তার উদ্যোগেই এই স্কুল। এখন দেখার এই মুক্তি স্কুল আরো কত জায়গায় তৈরি হয়। এই সোসাইটিতে টিচার এবং স্টুডেন্টের রেশিও অত্যন্ত খারাপ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো নয়, এমনকি দেশের যে স্ট্যান্ডার্ড সেই দেশের স্ট্যান্ডার্ড কোনো কোনো ক্ষেত্রগুলোতে প্রাইভেট স্কুলগুলো মেনটেন করলেও গভর্নমেন্ট স্কুলগুলোতে কোনো না কোনো কারণে করে ওঠা যায় না। আর এই গভর্নমেন্ট স্কুলগুলি মূলত ফার্স্ট জেনারেশন লার্নাররা পড়াশোনা করে। আগে একটি টিচার এবং স্টুডেন্টের ইস্যু ছিল, তার সঙ্গে জুড়ে গেল অর্থনৈতিক অবস্থা বাবা মায়ের, তাহলে তারা প্রাইভেট টিউশনই পড়াতে পারছে না। ফার্স্ট জেনারেশন লার্নার হওয়ার জন্য বাবা মা বা দাদা বোনেরাও কোনো হেল্প করতে পারছে না। তো তাহলে বাচ্চারা কোথায় পড়াশোনা করবে? আস্তে আস্তে এডুকেশনের মধ্যে একটা গ্যাপ শুরু হলো। যত উপরে উঠতে শুরু করলো সেই গ্যাপটা আরো বড় হতে শুরু করলো এবং বাচ্চারা ড্রপ করতে শুরু করলো। এই কারণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই ফার্স্ট জেনারেশন লার্নারের জন্য কাজ করি। আমরা সাপোর্ট স্কুল যেটা চালু করলাম, যে সমস্ত বেকার ছেলে মেয়ে বাড়িতে বসে আছে তাদেরকে দিয়ে সকালে 3 ঘন্টা স্কুলের পড়াটা ভালো করে রেডি করে দেওয়া যাক, বিনামূল্যে অথবা সামান্য পয়সায়, যাতে এই বেকার ছেলেগুলোরও কিছু পয়সা হয়, যাতে তারা সার্ভাইভ করতে পারে, যেহেতু তাদের চাকরি পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে। এবং যে এডুকেশন যে গ্যাপটা টিচার স্টুডেন্টের রেশিওর জন্য হোক, ফার্স্ট জেনারেশন লার্নারের জন্য হোক, সেটা কিছুটা ক্লোজ করা যায়। এবং প্রাইভেট টিউশনের জন্য যে অ্যাফোর্ড করা যায় না, যেহেতু আমাদের টাকা পয়সা কম, সেহেতু বাবা মারা একটু যাতে হেল্প পায়। কিন্তু দেখুন আমাদের কি হয়েছে, লাস্ট এই প্যান্ডেমিকের ট্যুর পরে থেকে ন্যাশনাল রেকর্ড বলছে লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, বিশেষ করে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা সব ড্রপ আউট হয়ে গেছে। অনেক অনেক স্কুলে ক্লাসরুম ফাঁকা, বাল্যবিবাহ বেড়ে গেছে, বাচ্চারা পড়াশোনা করছে না, করলেও ততই বছর আসছে, কেবলমাত্র কিছু ডিগ্রি পাচ্ছে। এর মধ্যে যেগুলো সমস্যা তৈরি হয়েছে, টিচার ট্রান্সফার। ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে উচ্চশ্রী বলে একটি স্কিম তৈরি হওয়ার ফলে যেখানে টিচাররা তাদের প্রয়োজনীয় জায়গাতে ট্রান্সফার নিয়েছেন, কোনো কোনো গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে 1 জন 2 জন 3 জন মাস্টারমশাই, 5 জন মাস্টারমশাই কয়েক হাজার বা হাজারেরও বেশি ছাত্রকে তারা পড়াশোনা করাচ্ছেন। তো নিয়মিত তাদের তো পড়াশোনা করানো সম্ভব নয়, আপনারা জানেন, এই ধরনের টিচার এবং স্টুডেন্টের রেশিও দিয়ে। তো যেটা ঘটে দাঁড়ালো, এর উপরেই আর একটা সমস্যা হয়ে দাঁড়ালো যে রিসেন্ট বিভিন্ন পত্র পত্রিকায় যে সমস্ত ডিবেট চলছে, কে রাইট কে রং, সেটা আপনারা বিচার করছেন, আপনারা দেখছেন, তার সে ডিবেট যথেষ্ট হচ্ছে, আমরা তার মধ্যে যেতে চাই না। কিন্তু ঘটনা যেটা হয়েছে, এই সময়ের মধ্যে আরো 26,000 টিচার তাদের কাজ হারিয়েছে। একদিনের নোটিশে তাদেরকে স্কুল থেকে, তার পরের দিন থেকে স্কুলে আসছে না, কিংবা যারা স্কুলে গিয়েছিল সেদিন থেকে স্কুল তারা বেরিয়ে এসছে। এমনিতেই টিচার আর স্টুডেন্টের এই রেশিওর অবস্থা ছিল,
তারপরে এই যদি টিচারগুলো ড্রপ করলো, লাস্ট বোধহয় 10-12 বছর আমাদের টিচারের কোনো রিক্রুটমেন্ট হয়নি। আপনারা জানেন যে 25-30 বছর অন্তরে টিচারের রিপ্লেসমেন্ট দরকার হয়, আমাদের 25-30 বছর লোকজন রিটায়ার করে। তো তার মানে 1/3 টিচার আরো রিটায়ার করে গেছে, ছাত্র সংখ্যা ডবল হচ্ছে। এই অবস্থাতে আমাদের টিচার নেই বললেই চলে কোনো কোনো স্কুলে। তার উপরে যেটা হয়ে দাঁড়িয়েছে কি, বেকারত্বের সমস্যা। দেখছে বাবা, যে দাদারা ভাইরা যারা লেখাপড়া শিখে বসে রয়েছে বাড়িতে, তো অন্য ছেলে মেয়েকে তাদের আর স্কুলে পাঠাচ্ছেও না, স্কুলে যাওয়াতেও তাদের আর একটা অনীহা তৈরি হয়েছে। এই একটা চরম অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন এখানে আমাদের বুঝতে হবে যে আমরা কি কি করতে পারি। আমাদের স্কুলের, আমাদের মুক্তির যারা সব, আমরা নিজেদেরকে সমাজসেবী, সমাজকর্মী হিসাবে ভাবি, এবং আমরা যারা এই ব্রত নিয়েছি যে সমাজসেবায় ব্রতী আমরা, তারা আমরা কিভাবে হেল্প করতে পারি এই বড় ক্রাইসিসের টাইমটাতে। আমি আগেও বলেছি যে আমাদের যে সমস্ত টিচাররা, যারা আজকের আমাদের প্রায় ক্লাস 1 টু ক্লাস 10 পর্যন্ত যদি ধরা হয় 140টা স্কুল, প্রায় আমাদের 600 মতো টিচার, যারা এই সমাজসেবার কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে সামান্যতম পয়সাতে, সার্ভাইভাল পয়সা নিতে, সকালে 3 ঘন্টা করে পড়াশোনা করি যাতে বাচ্চারা ড্রপ আউট না হয়ে যায় স্কুল থেকে, বিশাল যে গ্যাপটা তৈরি হয় যাতে সেটা না হয় সেই জন্য। এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা যেন এই ভূমিকাটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আমি বলি, আজকের দিনে আমাদের যেটা এসে দাঁড়িয়েছে, আরো তাদের ভূমিকাটা আরো বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন এখানে, যে সমস্ত বেকার ছেলেরা অলরেডি আমাদের সঙ্গে টিচিং করছেন, আপনারা, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তার গভর্নমেন্টকে রিপ্লেস করতে পারি না, আমরা ওই রকম ধরনের পয়সা কড়ি বা স্যালারি আপনাদেরকে দিতে পারি না। সামান্যতম পয়সাতে আপনারা যে সমস্ত সমাজসেবা করে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, আপনারাই এখন একমাত্র অন্ধের যষ্টি হয়ে দাঁড়িয়েছেন। খেয়াল করে দেখুন, যেখানে আমরা ছাড়া কোনো রাস্তা নেই, বিকজ স্কুলগুলোতে মাস্টারমশাই নেই বললেই চলে, ছাত্ররা স্কুলে যাচ্ছে না, গেলেও সেখানে ক্লাস হচ্ছে না, ছাত্ররা ড্রপ আউট করে যাচ্ছে। এই অবস্থাতে আমাদের একটা ব্রত নেওয়ার সময় এসেছে। যদি আপনারা মনে করেন এই সমাজের পরিবর্তন দরকার, তাহলে আপনার পাশের বাড়ির ছেলেটাকে লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া না শেখালে কোনোদিন এই শৃঙ্খলা মোচন হবে না। আর কেবলমাত্র দারিদ্রতা বা অর্থনৈতিক উন্নয়নের জন্য তো এডুকেশন লাগে না, এডুকেশন লাগে সার্বিক ডেভেলপমেন্টের জন্য। ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা যে গর্ব করি সারা পৃথিবীর কাছে, যে আমরা 5000-7000 বছরের সভ্যতা, যে সভ্যতায় উচ্চমানের চিন্তাভাবনা, উচ্চমানের লেখাজোখা এবং উচ্চমানের আমরা ফিলোসফি নিয়ে ডিসকাশন করি, সেটা কিন্তু আমরা অর্থনৈতিক নিয়ে গর্ব করি না, করি নলেজ নিয়ে, করি শিক্ষা নিয়ে। বলি আমরা যখন শিক্ষার উচ্চ স্তরে, তখন পৃথিবীর বিভিন্ন মানুষগুলো বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই গর্ব যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যেদিন আমরা থাকবো না, সিভিলাইজেশন যদি এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষিত করতে হবে, না হলে কিন্তু চরম বিপদ এগিয়ে আসছে। ওই গর্বের দিন আর থাকবে না। দুঃখের সঙ্গে হলে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের আরো বেশি দায়িত্ব নিতে হবে, এবং আমাদের সমস্ত যারা টিচার, আমাদের অন্যান্য প্রজেক্টের যে সমস্ত মুক্তি সাথী বৃন্দ আছেন, তারা প্রত্যেকেই হাত লাগান সমাজের এই বড় ক্রাইসিসের সময়। কোথায় এসছো? স্কুলে স্কুলের নাম কি? মুক্তি স্কুলে কেমন লেখাপড়া হয়? ভালো আর কি করো এখানে? নাচ গান এই স্কুলে খেতে দেয়? তুমি কোন ক্লাসে পড়ো? মানে তোমার নাম? আমাদের সরকারি স্কুল ছেড়ে এই স্কুলে কেন? এইখানে
খুব ভালো ব্যবস্থা আছে, পড়াশোনার ব্যবস্থা আছে, শিক্ষক শিক্ষিকাদের খুব ভালো ব্যবহার। তাই এখানে মানে সব কিছু মানে নাচ গান খেলাধুলা, যেমন প্রত্যেকটা স্কুলে মিড ডে মিল থাকে, এখানেও আছে। এখানে খাতা পেনের ব্যবস্থাও আছে, তাই এখানটা আমরা ওকে ভর্তি করেছি। স্কুলের নাম? এই স্কুলের নাম মুক্তির স্কুল। এখানে কি অন্যান্য কি শিক্ষার মধ্যে রয়েছে? এখানে মানে নাচ গান, মানে কি পড়াশোনার দিক থেকে খেলাধুলা, নাচ গান সব কিছুর ব্যবস্থা আছে। আমরা এখানে মেয়েকে ভর্তি করে আমরা খুব হ্যাপি। এর জন্য পয়সাটা দিতে হয়? না না না, কিছু লাগে না। সমস্ত সারা বছর এখানে পড়তে পারে? হ্যাঁ, হ্যাঁ। কত দূর পর্যন্ত রয়েছে স্কুলটা? এখানে প্রথম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্তই আছে। আপনার নাম? আমার নাম অনিন্দিতা।